এপিসোড 9 এর শুরুতেই একটি বিমান দেখানো হয়। সে এই গ্রুপকে লিড করছে। তারা পরস্পরের সাথে ভিডিও কলে কথা বলছেন যে এখানে সবকিছু প্রস্তুত। কোলোই পপকে বলে আমিও সেখানে আসার জন্য প্রস্তুত। পপ বলে যে ঋতু মিজুহারার পডকাস্ট মানুষদের এই আশা দেখিয়েছে যে দুনিয়াতে অন্তত একজন পুরুষ জীবিত আছে। বড় হেডকোয়ার্টাররা তাকে আমেরিকা ডেকে নিতে চায়। কোলোই বলে ঠিক আছে, তাহলে তারা তোমাকে এই আদেশ দিয়েছে, কিন্তু জাপানের শাখা আরেকজন পুরুষকে লুকিয়ে রেখেছে। আমাদের তদন্ত থেকে আমরা এটা জেনেছি। পপ বলে ঠিক আছে, তাই আমাকে এখানে পাঠানো হয়েছে। কোলোই পপকে বলে সেখানে পৌঁছানোর পর চারিদিকে চোখ রেখো, প্রত্যেক জিনিসের উপর নজর রেখো। তারপর জাপানের হেডকোয়ার্টার দেখানো হয়, যেখানে 4 জন হেড পরস্পরের সাথে কথা বলছে। ঠিক আছে, এটা ওয়ার্ল্ড হেডকোয়ার্টার মেসেঞ্জার্স। তাদের মধ্যে একজন হেড বলে যে আমরা শুধু জানি এর নাম কোলোই। ডিরেক্টর কিয়ারা বলে যে এটা একটা অফিসিয়াল অর্গানাইজেশন যা ইউনাইটেড ইউমেনের উপর থেকে আসা হুমকিগুলোর উপর নজর রাখে। তারপর তারা পরস্পরের সঙ্গে কথা বলেন যে তারা এখানে আসছে কি কারণে। সেখানকার একজন হেড সবাইকে দেখান যে ঋতুর কাছে অনেক বিপজ্জনক জিনিস আছে। তারপর স্কুলের সিন দেখানো হয়, যেখানে ক্লাস শুরু হতে চলেছে। দইকুন একটি মেয়ের কাছে যায় এবং বলে ঠিক আছে, আজ তাকে বেছে নেওয়া হয়েছে। তারপর দই তাকে কিস করে। দই বলে আজ আমার রুমে এসো, কিন্তু সেই মেয়েটি বলে সরি, কিন্তু আজ আমার পিরিয়ড চলছে। দই বলে তাহলে কোনো সমস্যা নেই, অন্য সময় হবে। তারপর কারণের সিন দেখানো হয়, যেখানে সে তার বসের সঙ্গে কথা বলছে। তার বস তাকে বলে যে ওয়ার্ল্ড হেডকোয়ার্টার মেসেঞ্জার্স যার সম্পর্কে আমি বলেছিলাম সে কাল আসছে। কারেন তার বসকে জিজ্ঞাসা করে আমাকে কোনো স্পেশাল কাজ করতে হবে না তো? তার বস বলে আর কিছু রিপোর্ট করার আছে? কারেন বলে না, সবকিছু ভালো চলছে। এই বলে কারেন কল কেটে দেয়। কারেন নিজের সাথে কথা বলে এবং বলে যে যদি আমি ওদের সাথে মিলে যাই তাহলে কে আমাকে বেশি সাহায্য করবে। তারপর সেই মেয়েকে বাইরে বসে থাকতে দেখা যায়, যাকে সকলে দইকুন কিস করেছিল। তারপর জানা যায় যে এই মেয়েটি এরিসের পার্টনার একজন গোয়েন্দা, যে এরিসের কথায় স্কুলে এসেছে। এরিসা তাকে জিজ্ঞাসা করে সেই ছেলেটি কি তোমার সঙ্গে জোর করেছে? সে এরিসাকে বলে না, আমি শুধু তাকে মানা করে দিয়েছি। এরিসা বলে এখানে সবকিছু ভালো চলছে এবং ওয়ার্ল্ড হেডকোয়ার্টার থেকে মেসেঞ্জার এখানে পৌঁছে যাবেন। ফ্যালেন শুরু করার সময় এসেছে। তারপর দইকুন এবং ইসিজোর সিন দেখানো হয়, যেখানে বেশ গরম পরিবেশ চলছে। দই ইসিজোর সব কাপড় খুলে দেয়। তারপর ইসিজো তাই গার্লস ডমে নিয়ে যায়, যেখানে আগে থেকেই শুনকা এবং আকিরা বসে আছে। তারপর তারা 3 জন দইকুনের সাথে ইন্টিমেট হয়। তারপর গার্লস হোস্টেলে আরো গরম পরিবেশ হয়ে যায়। তারপর দই তার সব স্বপ্ন পূরণ করে। সে স্কুলের এমন কোনো জায়গা ছাড়ে না যেখানে সে ইন্টিমেট না হচ্ছে, এমনকি নাচের সাথেও সে ইন্টিমেট হয়। তারপরের দৃশ্যে রাতের সিন দেখানো হয়, যেখানে ঋতু, আকানে, সুই এবং কোরোদা হাসপাতালে আবার চেকিং করতে এসেছে। হাসপাতালের লাইট চলে যায়, যাতে তারা কিছুই ভালোভাবে দেখতে পারছে না। আকিরা ঋতুকে বলে তুই মীরা সম্পর্কে কি ভাবো? তুমি জানো না সে তোমাকে ভালোবাসে? ঋতু আকানেকে শুধু এটা বলে হ্যাঁ, সে খুব সুন্দরী। আকানে ঋতুকে বলে আমার তো মনে হয়েছিল তুমি একটা কড়া লোক, কিন্তু তুমি তো একটা ভার্জিন। তখনই সুই আকানেকে বলে রেডোস আমাকে বিরক্ত করো না, এবং আকানে সুইকে ভয় দেখায়। সুই হঠাৎ লাফিয়ে একটা গেটের আঁকা খায় এবং সেখানে একটা সিক্রেট রাস্তা খুলে যায়, যা একটা ইয়ার ডাকে যাচ্ছে। পরের সিনে দেখানো হয় যে পপ জাপানে পৌঁছে গেছে এবং ডিরেক্টর কিয়ারা তাদেরকে স্বাগতম জানায়। ডিরেক্টর পপকে কোলোই ভাবছে। পপ তাদের বলে যে না, আমি কোলোই নই, সে অন্য কোথাও গেছে। তারপর ঋতুর সিন দেখানো হয়, তারা সেই ইয়ার ডাক্স দিয়ে যাচ্ছে। তখন তারা একটা সিক্রেট ল্যাব দেখে। ঋতু বলে একটা হাসপাতালে এমন জায়গায় কি করছে? আকানে পিছন থেকে ঋতুর উপর চড়ে ওঠে এবং বেশি ওজনের কারণে তারা নিচে পড়ে যায় এবং সবার নজরে চলে আসে। ঋতু দেখে যে এই ল্যাবকে রিড করছে সে আর কেউ না, টেকনিক্যাল ডিরেক্টর, যে ফার্স্ট হেডের মধ্যে একজন। ডিরেক্টর কোদাই বলে তুমি এখানে কি করছো? কোরদা বলে এটা কি জায়গা? ডিরেক্টর তাকে বলে না এবং বলে কারা জানে এটা কি জায়গা। কোরদা ডিরেক্টরের কাছে তার বন্ধুদের সম্পর্কে জিজ্ঞাসা করে যারা হারিয়ে গিয়েছিল।
ডিরেক্টর তাকে বলে, এখন তোমরা আমাদের রহস্য জেনে গেছো, তাই তোমরা এখান থেকে জীবিত যেতে পারবে না। ডিরেক্টর যত সঙ্গী সেখানে আছে সবাই রিটো এবং বাকিদের গান দিয়ে টার্গেট করে। তারপর এক মুহূর্তেই টেকনোলজির ডিরেক্টর এবং তার সঙ্গীদের 3জনকে অফিসার মেরে ফেলে। তারপর এন্ট্রি হয় কোলোর। রেতো তাকে দেখে অবাক হয় এবং বলে, তুমি এখানে কি করছো? কোলোই রেতোকে বলে, আমার দেখা হয়ে ভালো লাগলো রেতো-সামা, আমি ইউনাইটেড হিউম্যান ওয়ার্ল্ড হেডকোয়ার্টার অফিসার। কোলোই রিতোকে বলে, আমি এই মিশনের ইনচার্জ। কোলোই রিতোকে সব বলে যে যখন সে ওয়ার্ল্ড অ্যানাউন্সমেন্ট করেছিল তখন থেকে সে একটা গোয়েন্দা হয়ে জাপানে তদন্ত করছিল। কোলোই বলে, এই পুরো বিল্ডিং এ বোম লাগানো আছে, আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। তারপর তারা তাড়াতাড়ি কোলোর হেলিকপ্টারে উঠে যায় এবং পুরো হাসপাতালটা সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যায়। তারপর আবার স্কুলের সিন দেখানো হয়। সব মেয়েরা পরস্পরের সাথে তর্ক করছে আজকার পালা ডোই-সামার সাথে থাকার। ডোই বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। সে 5জন মেয়েকে লাইনে দাঁড় করিয়ে দেয় ডগি স্টাইলে এবং ফালা করে সবার সাথে ইন্টিমেট হয়। ডোই তার মনে মনে বলে, 5 বছর আগে কে ভেবেছিল এমন কিছু হবে? ওরা আমাকে ডোজি বলে ডাকতো, আমার মজা উড়াতো। কিন্তু যখন থেকে আমি কোল্ড শিপ থেকে উঠেছি দুনিয়া পুরোপুরি বদলে গেছে। এই দুনিয়া আমার জন্য স্বর্গ এবং আমি এর প্রত্যেক মুহূর্তের মজা নিতে চাই। তারপর রাতের সিন দেখানো হয় যেখানে কারেন শিওনকে ধরে রেখেছে এবং তাকে ধোকা দেয়। কারেন শিওনকে বলে, এই পুরো স্কুল ডোই-সামার মজার জন্য তৈরি এবং এখানকার সব মেয়েরা ডোই-সামার জন্যই, তাই আমি এখান থেকে একটা মেয়েও কম হতে দেব না। শিওন বলে, তুমি আমাকে টোকিও ফাটানোর প্রতিশ্রুতি দিয়েছিলে। কারেন বলে, ও তোমার কারণে ডোই-সামার এতে আরো আগ্রহী হয়েছে, শীঘ্রই সব প্রস্তুত হয়ে যাবে, তখন তোমরা সব মেয়েরা যেতে পারবে। শিওন বলে, তুমি এমন জায়গা কেন বানাতে চাও? যদি শুধু বাচ্চা জন্মানোর কথা হয় তাহলে আরো অনেক উপায় আছে। তারপর কোলোই হেলিকপ্টার দেখানো হয়। কোলোই রেতো-সামাকে জিজ্ঞাসা করে, যখন থেকে আপনি সে অ্যানাউন্সমেন্ট করেছেন আমাকে একটা প্রশ্ন বিরক্ত করছে, আপনার বাহিরে আর কোনো পুরুষ আছে কি যার উপর এমকে ভাইরাস কাজ করে না? তারপর রেতো ভাবে, একে বলা কি ঠিক হবে? সে আগে থেকেই ইনোসেন্ট সম্পর্কে জানে কি? কোলোই বলে, জাপানের ডিরেক্টর কেন আমাদেরকে না জানিয়ে তোমাকে দুনিয়ার সামনে আনার সিদ্ধান্ত নিল এবং সে অদ্ভুত ফ্যাসিলিটি কি ছিল আর সেই বিল্ডিং কেন ধ্বংস হয়ে গেল? তারপর জাপানের হেডকোয়ার্টারের সিন দেখানো হয় যেখানে ডিরেক্টর কেরা পপকে বলে, আপনার তো জানা আছে টেকনোলজি ডিরেক্টর শুরু থেকে একটু অদ্ভুত, যেমন সে কামোরা সিটিতে চুপচাপ রিসার্চ করছে কিন্তু আমাদের এর সাথে কোনো সম্পর্ক নেই। পপ বলে, আপনাদের এইসব সম্পর্কে আগে থেকে জানা ছিল এবং আপনারাই সব আদেশ দিচ্ছিলেন, তাই না? পপ ডিরেক্টরকে আরেকটা প্রশ্ন করেন, এখানে রেতো মিজোহারার বাহিরে আর কোনো পুরুষ আছে কি যার উপর এমকে ভাইরাস কাজ করে না? তখন ডিরেক্টর কেয়ারা সিকিউরিটিকে ডেকে আনে এবং বলে, সরি মিস পপ, কিন্তু আমরা আপনাকে গ্রেপ্তার করছি। কিন্তু সেই সব সিকিউরিটি আগে থেকেই পপের সঙ্গে মিলিত এবং তারা উল্টো হেডকোয়ার্টারের উপর টার্গেট করে। সবাই ভাবছিল টেকনোলজি ডিরেক্টর সব ইনফরমেশন ওয়ার্ল্ড হেডকোয়ার্টারে লিক করেছিল, কিন্তু এইসব কাজ ডিরেক্টর জেনারেল সোতার। তারপর পপ তাদের 3জনকে গ্রেপ্তার করে। সে তাদের উপর অভিযোগ করে যে তোমাদের এমকে ভাইরাস ছড়ানোর অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে, তোমরা জাপানি লোকদের ওপর অত্যাচার করছো। কোলোই বলে, মনে হচ্ছে যেখানে এমকে ভাইরাস তৈরি করা হয়েছিল সেটাই সেই ফ্যাসিলিটি ছিল। কোরোদা বলে, তাহলে তারা রহস্য লুকানোর জন্য ব্লাস্ট করেছে। কোলোই বলে, হ্যাঁ মনে হচ্ছে তাই, তারা যা করেছে তা খুব খারাপ। কোলোই বলে, যদি আমরা জেনে যেতাম যে এমকে ভাইরাস কিভাবে তৈরি হয়েছে তাহলে আমরা তার চিকিৎসা খুঁজে পেতাম, এর চান্স অনেক বেশি ছিল। কিন্তু জাপানি ডিরেক্টর সবসময় সবাইকে মিথ্যা বলে এসেছে, তাদের চিকিৎসায় তৈরিতে তোমাদের সাহায্য করা উচিত ছিল, হ্যাঁ বা না? কোলোই বলে, তোমরা কি টেররিস্ট সম্পর্কে জানো? যখন পুরো দুনিয়া ধ্বংসের দ্বারপ্রান্তে ছিল তখন লোকেরা জানলো যে এমকে ভাইরাস থেকে একমাত্র বেঁচে থাকার পুরুষ জাপান হেডকোয়ার্টারের কবজায়, যার ফলে লোকেদের মধ্যে ক্ষোভ বেড়েছে। এবং যখন তোমরা সেই নিউজ পুরো দুনিয়া ছড়ালে তখন থেকে টেররিস্ট কার্যকলাপ বেড়ে গেছে। তোমরা অ্যারিসের সম্পর্কে জানো না? কোলোই তাকে অ্যারিসের ছবি দেখায় এবং বলে যে এখন অ্যারিসা একটা টেররিস্ট গ্রুপে আছে
যা ইউনাইটেড ইউম্যানের বিরুদ্ধে। তারপর রিতো খুব শকড হয়ে যায় এবং এরিসের সাথে তার পুরনো কথা মনে করতে শুরু করে, যেখানে একটা ফেস্টিভ্যাল ছিল। তারপর স্কুলে সিন দেখানো হয়, দই কোন এরিকার কাছে যায়, দই দেখে কম্বল ফরিয়ে দেয়। কিন্তু যখন এরিকা উঠে দাঁড়ায় ঠিক তখনই স্কুল ব্লাস্ট হয়। তখন কোলোই একটা খবর পায় যাদের উপর এমকে ভাইরাস কাজ করে না, তাদের মধ্যে একজন পুরুষকে টেররিস্ট গ্রুপ কিডন্যাপ করেছে। এবং এখানে আমাদের এপিসোড 9 শেষ হয়ে যায়। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা করবো। ততদিন পর্যন্ত বিদায়।